সো হ্যালো এভরিওয়ান, প্রিভিয়াস লেকচারে আমরা হচ্ছে ওয়ার্ক ডান বাই ভেরিয়েবল ফোর্স দেখছিলাম। তো ওইখানে আমরা ওয়ার্ক ডান বাই ভেরিয়েবল ফোর্সের কিছু প্রবলেমস দেখছি। আজকে আরো কিছু প্রবলেমস দেখবো, দেখার পরে আমরা নতুন টপিকে ঢুকবো। তো এটা হচ্ছে ওয়ার্ক ডান বাই ভেরিয়েবল ফোর্সেরই কনসেপ্ট। তো কোশ্চেন দিল, তো এটা হচ্ছে কোশ্চেন, বলা হচ্ছে একটি রাবার ব্যান্ডকে টেনে এর দৈর্ঘ্য এক্স পরিমাণ বৃদ্ধি করা হলে রাবার ব্যান্ডের সৃষ্ট প্রত্যাবর্তী বল হলো এত, f equals to ax plus bx square, যেখানে a ও b কনস্ট্যান্ট। রাবার ব্যান্ডটিকে x equals to 0 হতে x equals to l পর্যন্ত বৃদ্ধি করতে কৃত কাজের মান কত? তো তোমরা চাইলে কোশ্চেনটা ট্রাই করতে পারো, কারণ প্রিভিয়াস লেকচারে আমরা দেখছি কিভাবে ওয়ার্ক ডান বাই কনস্ট্যান্ট ফোর্স বের করে। আচ্ছা, একবার ট্রাই করে নাও। তো এইখানে একটা বিষয় হলো প্রত্যাবর্তী বল, বা এটাকে বলা হয় রিস্টোরিং ফোর্স। এটা কি? রিস্টোরিং ফোর্স। এটার এক্সাম্পল হচ্ছে একটা রাবার ব্যান্ড থাকলে ভালো হতো। আশেপাশে কোনো রাবার ব্যান্ড দেখতেছি না, সাপোজ ধরো হচ্ছে একটা রাবার ব্যান্ড, হ্যাঁ, এটা আমি ওয়ালের সাথে আটকানো আছে, এটাকে আমি টান দিচ্ছি, এটা রাবার ব্যান্ড, এটাকে আমি এই বিন্দুতে এ বল দিয়ে টাইনা ধরে রাখছি, এ প্রসারিত হয়েছে, হ্যাঁ। তো প্রত্যাবর্তী বল হলো এই রাবার ব্যান্ডটা নিজের অবস্থা ঠিক রাখার জন্য যে বলটা নিজের দিকে প্রয়োগ করবে। আমি ধরো এটাকে এইভাবে টাইনা ধরে আছি, হ্যাঁ। তো এই রাবার ব্যান্ডটাও নিচের দিকে এইদিকে একটা বল প্রয়োগ করতেছে, এটার মানও সেম এফ। নাহলে তো রাবার ব্যান্ডটা যদি সেম পরিমাণ বল প্রয়োগ না করতো, আমি এটা আরো এইদিকে সম্প্রসারিত হইতো। যেহেতু এখানে আমি ধরে আছি, মানে আমার দ্বারা প্রযুক্ত বল এবং রাবার ব্যান্ডের প্রযুক্ত বল সমান। তো এই প্রত্যাবর্তী বলের পরিমাণটাই দেওয়া আছে, তাহলে প্রত্যাবর্তী বল হলো এই বস্তুর নিজের কর্তৃক প্রযুক্ত বল। আর আমিও সেম পরিমাণ বলই প্রয়োগ করি, জাস্ট অপোজিট দিকে কোনো বস্তুকে প্রসারিত করতে। যেমন স্প্রিং এর ক্ষেত্রে চিন্তা করো, ধরো একটা স্প্রিং, তো একটা স্প্রিং কে আমি যদি এইদিকে এফ বল প্রয়োগ করি, স্প্রিং নিজের দিকে আবার একটা সেম পরিমাণ বল প্রয়োগ করবে ওর অবস্থা ঠিক রাখার জন্য, যাতে ওর শেপটা চেঞ্জ না হয়। তো কোনো বস্তু তার শেপ চেঞ্জ যাতে না হয়, এটার জন্য যে বলটা প্রয়োগ করে এটাকে বলে আমি প্রত্যাবর্তী বল। আর এটা হচ্ছে বাহ্যিক বল, বা এটাকে আমি যে বলটা প্রয়োগ করেছি এটা হচ্ছে এক্সটার্নাল ফোর্স। এটার অপোজিট দিকে হয়, তাহলে প্রত্যাবর্তী বল আর এক্সটার্নাল ফোর্স দুইটা পরস্পর বিপরীত দিকে হয়। আর প্রত্যাবর্তী বল বস্তু নিজেই প্রয়োগ করে ওর অবস্থা বজায় রাখার জন্য, হ্যাঁ। তো কোশ্চেন বলছে যে রাবার ব্যান্ডটিকে এত পর্যন্ত বৃদ্ধি করতে কৃতকাজের মান কত? আচ্ছা, ঠিক আছে। তো প্রত্যাবর্তী বলের কনসেপ্ট আমরা বুঝলাম, এখন ম্যাথটা করি। তো আমরা জানি এটা যেহেতু আমাদের কনস্ট্যান্ট ফোর্স, তাহলে ডি ডাব্লিউ ইকুয়ালস টু এফ ডট ডিএস। যদি এখানে ওয়ান ডাইমেনশনাল ফোর্স, আমি এবার ডাইরেক্ট লিখতে পারি এফ ডট ডিএক্স, ঠিক আছে। ওকে, এফ এর মান কত? এ এক্স প্লাস ডিএক্স স্কোয়ার আই ক্যাপ ডট ডিএক্স ওয়ান ডিএক্স আই ক্যাপ, লেখা এর আগে আমরা দেখছি লেখার সিস্টেম। যদি সবগুলো এক্স অক্ষী আছে, তো আই ক্যাপ দিলাম। তাহলে যদি ডট গুণ করি তাহলে কি আসে? এক্স ডিএক্স প্লাস ডিএক্স স্কোয়ার ডিএক্স। ওকে, তাহলে আমি যদি ইন্টিগ্রেশন করি, ডাব্লিউ সমান সমান কত? ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ ডিএক্স স্কোয়ার ডিএক্স। লিমিট কত? 0 থেকে এল, 0 থেকে এল। ইন্টিগ্রেশন করলে আসবে এ এক্স স্কোয়ার বাই 2, 0 থেকে এল, প্লাস বি কনস্ট্যান্ট, বি বাইরে চলে যায়, ইন্টিগ্রেশন করলে হবে এক্স কিউব বাই 3, 0 থেকে এল। লিমিট বসাইলে হবে হাফ
এ এল স্কোয়ার প্লাস 1/3 বি এল কিউব। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তো খুবই ইজি একটা ম্যাথ ছিল। এরপর আরেকটা ম্যাথ দেখি। কোশ্চেন হচ্ছে, বলা হচ্ছে টি ইকুয়ালস টু রুট ওভার এ এক্স প্লাস 3। তো এটা কোশ্চেন, বলা হচ্ছে টি ইকুয়ালস টু রুট ওভার এক্স প্লাস 3 হলে বস্তুটি যখন বেগ শূন্য তখন এর সরণ কত, প্রথম 6 সেকেন্ডে কৃতকাজ কত। ওকে, তো আমাদের এখানে কি দেওয়া আছে, টি অ্যাজ এ ফাংশন অফ এক্স। আচ্ছা, আমি যদি একটু কাজ করি, আমি এটাকে লিখতে পারি না রুট ওভার এক্স ইকুয়ালস টু টি মাইনাস 3। আচ্ছা, কেন এটা করতে হবে দেখি। আমরা বেগ বের করতে হলে কি করা লাগে, আমাদের ভি এজ এ ফাংশন অফ টাইম বের করতে হলে আমাদের কি করতে হয়, আমাদের এক্স এজ এ ফাংশন অফ টাইম কে টি দ্বারা ডিফারেন্সিয়েট করতে হয়। তাহলে আমাদের এক্স কে টি এর ফাংশন আকারে লাগবে, তাইলে নিয়ে আমরা অন্তরীকরণ করলে সময় সাপেক্ষে বেগ পাবো। তো আমি এটাকে এইভাবে লিখলে, এই যে এক্স কিছুটা টি এর ফাংশন আকারে চলে আসতেছে, আমি যদি বর্গ করি তাহলে হবে টি মাইনাস 3 স্কোয়ার। আমাদের চলে আসলো এক্স এজ এ ফাংশন অফ টাইম, আমরা পেয়ে গেছি এক্স এজ এ ফাংশন অফ টি। তো এখন আমি এটাকে যদি অন্তরীকরণ করি, তাহলে এটা করলে অন্তরীকরণ করলে কত আসবে, যারা অন্তরীকরণ শিখছো তারা জানো টি মাইনাস 3 ইন্টু 1 2 টি মাইনাস 3, এটা হচ্ছে আমাদের বেগ। আচ্ছা, এখন এখানে ভি এজ এ ফাংশন অফ টাইম আসছে, তার মানে ভিটাও ভেরিয়েবল, ভি কনস্ট্যান্ট আসে নাই, তার মানে বেগ এক এক মুহূর্তে এক এক রকম, টি এর বিভিন্ন মানের উপরে বেগ ডিপেন্ড করে। তো বলছে বস্তুটি যখন বেগ শূন্য তখন এর সরণ কত। তো বেগ কখন শূন্য, তাহলে বেগ যদি আমি শূন্য ধরি, তার মানে কি 2 ইন্টু টি মাইনাস 3 ইকুয়ালস টু 0। তাহলে টি ইকুয়ালস টু 3 সেকেন্ড, এই সময় আমার বেগ শূন্য। টি ইকুয়ালস টু 3 সেকেন্ড আমার বেগ শূন্য, তখন সরণ কত। তাহলে এখানে টি এর মান 3 বসাও, টি এর মান 3 বসাইলে কত আসে, টি এর মান 3 বসালে রুট ওভার এক্স ইকুয়ালস টু 0 আসে, অতএব এক্স ইকুয়ালস টু 0। তার মানে যখন বেগ শূন্য তখন সরণও শূন্য। তাহলে এটা হচ্ছে আমার এ নাম্বারের সলিউশন, এ নাম্বারের সলিউশন। এবার বি এর সলিউশন করি। বলছে প্রথম 6 সেকেন্ডে কৃতকাজ কত। তো আমরা কাজ শক্তি উপপাদ্য থেকে জানি যে আমাদের কৃতকাজ ইকুয়াল টু গতিশক্তি, হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, মানে গতিশক্তির পরিবর্তন। কৃতকাজ সমান চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। কাজ শক্তি বলতে আমরা পরে আবার ডিটেইলসে শিখবো, আপাতত জাস্ট এটুকু জানি যে কৃতকাজ সমান গতিশক্তির পরিবর্তন। ওকে, তো আমাদের প্রথম 6 সেকেন্ডে কৃতকাজের জন্য কি, যখন টি এর মান শূন্য তখনকার বেগ দরকার, এটা আদি বেগ। আর যখন টি এর মান 6 তখনকার বেগ দরকার, এটা শেষ বেগ। তাহলে এই দুইটা বের করলে আমরা হচ্ছে এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারতেছি। হুম, আচ্ছা, এম এর মান দেওয়া নেই, তো এম এর মান যেহেতু দেওয়া নেই, আমরা কোশ্চেনে এমটাকে এম আকারই রাখবো, সমস্যা নাই, দেখবো কি হয়। তো প্রথমে আদি বেগ বের করতে হবে। তাহলে টি এর মান যখন শূন্য, at t equals to 0, v0 সমান কত, মানে আদি বেগ যেটাকে বলতেছি, 0 সেকেন্ডের বেগ কত, বেগের ইকুয়েশন কোনটা ছিল, এটা ছিল না। তাহলে এখানে টি এর মান 0 বসলে কত আসে, বেগের মান -6 at t equals to 6 v6, মানে এটা হচ্ছে শেষ বেগ কত, এখানে 6 বসলে কত আসতেছে, 6 - 3 মানে কি 3, তাহলে +6। তাহলে ওয়ার্ক ডান কত, হাফ এম, এইটা মাইনাস এইটা, 6 স্কোয়ার মাইনাস মাইনাস 6 স্কোয়ার, চলে আসবে 0। তাহলে
প্রথম 6 সেকেন্ডে কৃত কাজ, তাহলে ওয়ার্ক ডান ইন ফার্স্ট 6 সেকেন্ড ইকুয়ালস টু 0। ওকে, তো এই ছিল হচ্ছে তোমার ম্যাথ। মোটামুটি এই কয়টা ম্যাথ করলেই হবে তোমার হচ্ছে ভেরিয়েবল ফোর্সের। যদি তোমার নলেজ থাকে, আইকিউ থাকে, মানে তুমি যদি ন্যূনতম হচ্ছে স্টুডেন্ট হও, তুমি এরপর যদি ম্যাথ একটু ঘুরে পাল্টাও দেয় ভেরিয়েবল ফোর্সের ক্ষেত্রে তুমি পারবা। এই কয়টা মোটামুটি প্র্যাকটিস করলেই হবে, আর বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, নাহলে এই অধ্যায়ে আয়ত্ত করা যাবে না। এই অধ্যায় আয়ত্ত না করলে ফিজিক্স ভালো লাগবে না। ফিজিক্সের সবথেকে মজার চ্যাপ্টার কিন্তু কাজ শক্তি ক্ষমতা। ওকে, তো আজকে আমাদের টপিক হচ্ছে ওয়ার্ক ডান বাই এরিয়া আন্ডার কার্ভ। ওয়ার্ক ডান বাই এরিয়া আন্ডার কার্ভ। তো আমরা জানি যে এফএস কার্ভ থেকে আমরা যে এরিয়াটা পাই, এটা আমাদের হচ্ছে ওয়ার্ক ডান হয়। এখন এখানে একটা কন্ডিশন আছে, আমরা তখনই এটা বের করতে পারবো যখন এই কন্ডিশনটা ফিল হবে। কন্ডিশন হচ্ছে এফ এন্ড এস মাস্ট বি parallel or anti-parallel by 1D, one dimensional। তুলে নাও। তো আমরা এই গ্রাফ থেকে তখনই গ্রাফের ক্ষেত্রফল থেকে তখনই আমরা ওয়ার্ক ডান বের করতে পারবো যখন বল এবং সরণ একই রেখায় ক্রিয়াশীল হয়, সমান্তরাল মানে একই দিকে আছে, হয় অ্যান্টি প্যারালাল বিপরীত দিকে আছে পরস্পর, মানে কাইন্ড অফ ওয়ান ডাইমেনশনাল। ধরো যদি বল 3D তে আসতো এরকম, ধরো এফ সমান সমান এরকম আসতেছে 3x² + 2y, হ্যাঁ, আবার হচ্ছে সরণ এরকম আসতেছে যে 1, 2, 3 থেকে 0, 2, 3 বিন্দুতে গেছে। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমি কিভাবে এখানে বিন্দুগুলো বসাইতাম আর কেমনে কি করতাম, তো এই ধরনের গুলোর ক্ষেত্রে আমি এরিয়া এরা হচ্ছে কাজ বের করতে পারবো না। এক্ষেত্রে 3D তে চলে গেলে 3টে এক্স অক্ষের জন্য একটা হবে, ওয়াই অক্ষের জন্য একটা হবে, জেড অক্ষের জন্য তিনটা আলাদা ভাবে চিন্তা করে আমাদের করতে হবে। আর ওয়ান ডাইমেনশনাল ক্ষেত্রে আমরা জাস্ট ইজিলি হলো কার্ভটার এখানে এরিয়া থেকে আমি বলতে পারবো যে ওয়ার্ক ডান কত। তো এটা হচ্ছে আমাদের কন্ডিশন। তো একটা কোশ্চেন তুলো। কোশ্চেনটা এমন, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। তো এটা হচ্ছে আমাদের কার্ভ দেওয়া আছে, কার্ভ থেকে বলছে ওয়ার্ক ডান ফ্রম x ইকুয়ালস টু -2 টু x ইকুয়ালস 0, x ইকুয়ালস টু 0 টু x ইকুয়ালস টু 2। তো এই নাম্বার, তো এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, ভালো করে দেখো। তো এই নাম্বারের ক্ষেত্রে আমাকে তুমি বলো যে ওয়ার্ক ডান কি এরিয়া হবে, তাই না? এখন ওয়ার্ক ডান তো পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। তাহলে এই -2 থেকে 0 তার মানে এই এরিয়াটুকু না? আচ্ছা, এখন এই এরিয়াটুকু পজিটিভ না নেগেটিভ এটারও বুদ্ধি আছে, যে এটা আমি পজিটিভ হবে না নেগেটিভ হবে। এখানে মনে রাখো যে এটার ক্ষেত্রে ফোর্স কি? ফোর্স হচ্ছে তোমার নেগেটিভ না? এই যে বল এক্স অক্ষের নিচের দিকে, হ্যাঁ। আর ডিসপ্লেসমেন্ট কি? -2 থেকে +2, ডান দিকে না? ডান দিক মানে কি? ফোর্স হচ্ছে তোমার নিচের দিকে, এই যে ফোর্স নিচের দিকে, আর ডিসপ্লেসমেন্ট কি? ডান দিকে, মানে এইদিকে, মানে যাই হোক ডিসপ্লেসমেন্ট পজিটিভ না? সরণ কি পজিটিভ না? তাহলে বল নেগেটিভ, সরণ পজিটিভ, মানে দুইটা দুই দিকে, বল একদিকে সরণ আর একদিকে, মানে ধরো বল এইদিকে হইলে তোমার সরণ এইদিকে হচ্ছে, এরকম কিছুটা। এই যে -2 থেকে 0 তার মানে কি? এইখান থেকে এইদিকে গেছি, আমি ডান দিকে যাচ্ছি, তার মানে পজিটিভ, হ্যাঁ। আর এই যে এখানে ফোর্সের মান দেখা যাচ্ছে নেগেটিভ। তো ফোর্স একটা নেগেটিভ একটা পজিটিভ হলে কি ওয়ার্ক ডান নেগেটিভ আসবে? আসলো। আর এই এরিয়াটুক কত হবে? এই ত্রিভুজের এরিয়া কত? হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা, হাফ ইন্টু বেজ কত? বেজ হচ্ছে ধরো 2, হাইট কত? হাইট হচ্ছে 10, তাহলে -10
জুল। এবার বি নাম্বারটা বলছে এক্স ইকুয়ালস টু 0 টু এক্স ইকুয়ালস টু 10, এখানেও কি এক্স পজিটিভ, ডান দিকে যাচ্ছে সরণ পজিটিভ, এখানে ফোর্সও পজিটিভ দেখা যাচ্ছে যে ফোর্স পজিটিভ, তাহলে এখানে ওয়ার্ক ডান পজিটিভ আসবে, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা বেস গুণন হাইট, তাহলে কত আসতেছে 10 জুল। তো এই হচ্ছে আমার এই প্রবলেমটার অ্যান্সার। হ্যাঁ, ওকে, এবার একটা কোশ্চেন তুলি। এটা তুলে নাও সলিউশনটা। কোশ্চেনটা এমন, তো এটা হচ্ছে আমাদের কোশ্চেন। বলা হচ্ছে যে ক্যালকুলেট দ্য ওয়ার্ক ডান ফ্রম এক্স ইকুয়ালস টু 0 টু এক্স ইকুয়ালস টু 3, এই নাম্বারটা করি আগে, তাহলে এক নাম্বার করি। তাহলে ডাব্লিউ হবে কি এরিয়া, তো এক্স ইকুয়ালস টু 0 টু এক্স ইকুয়ালস টু 3, এই ক্ষেত্রে কি হবে, এক্স পজিটিভ না, সরণ ডান দিকে যাচ্ছে 0 থেকে 3, এদিকে ডান দিকে যাচ্ছি। আর ফোর্স কত, ফোর্স তো এই যে উপরের দিকে আছে সব পজিটিভ। হ্যাঁ, তো এইখানে কি আছে, এটাকে একটা ট্রাপিজম হিসেবে চিন্তা করতে পারি, অথবা একটা ত্রিভুজ আর একটা চতুর্ভুজ, মানে একটা আয়ত আর একটা হচ্ছে ত্রিভুজ হিসেবে চিন্তা করতে পারি। তো আমি ডাইরেক্ট ট্রাপিজিয়ামের ফর্মুলা অ্যাপ্লাই করলাম। তো ট্রাপিজিয়ামের ফর্মুলা কি হয়, তাহলে ওয়ার্কটা তো পজিটিভ হবে, হাফ গুণন সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব গুণন সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি, তাহলে এটা কত আসতেছে 4 জুল। দুই নাম্বার, দুই নম্বরের ক্ষেত্রে কি এক্স ইকুয়ালস টু 3 টু 4, এক্স ইকুয়ালস টু 3 টু 4 ওয়ার্ক ডান 0 বোঝাই যাচ্ছে, দেখে বোঝা যাচ্ছে এখানে 0, এরিয়া শূন্য, এই যে এরিয়া শূন্য। তারপর তিন নম্বরের ক্ষেত্রে এখানে কি আবার 4 টু 6, তার মানে এখানে এক্স হচ্ছে আমার পজিটিভ কিন্তু ফোর্স আমার নেগেটিভ, তাহলে ওয়ার্ক ডান কি আসবে, নেগেটিভ আসবে, তাহলে ওয়ার্ক ডান ইকুয়ালস টু নেগেটিভ অফ হাফ ইন এই এরিয়াটা না, তাহলে হাফ ইন্টু বেস কত 2 আর হাইট কত 1, তাহলে কত আসছে -1 জুল। তো এই ছিল এই ম্যাথটা। তো এগুলো হচ্ছে আমাদের ওয়ার্ক ডান বাই এফএস কার্ভের এই দুইটা ম্যাথ দেখলেই হবে, এর বাইরে এক্সট্রা অত ম্যাথ দেখতে হবে না। এবার আমরা যে টপিকটা দেখবো সেটা হচ্ছে কনজারভেটিভ ফোর্স বা সংরক্ষণশীল বল। তো এই কনজারভেটিভ ফোর্স বা সংরক্ষণশীল বল খুবই ইম্পর্টেন্ট একটা টপিক আমাদের। এই চ্যাপ্টার পড়তে এই টপিকটার আলোচনা অনেকবার আসবে সামনে, ইভেন ফিউচারও আমরা পাবো এই কনজারভেটিভ ফোর্স বা সংরক্ষণশীল বল কি জিনিস। ইভেন তোমরা এর আগে এই কনজারভেটিভ ওয়ার্ডটা পাইছো, যে হচ্ছে তোমার কাল শূন্য হলে ফিল্ডটা হচ্ছে কনজারভেটিভ হয়, আর কাল যদি শূন্য না হয় মানে নন জিরো হয় তাহলে ফিল্ডটা হচ্ছে নন কনজারভেটিভ হয়। তো কিছু বৈশিষ্ট্য আছে, একটা বলের যদি ওই বৈশিষ্ট্যগুলো থাকে তাহলে তাকে আমি বলি কনজারভেটিভ ফোর্স, আর ওই বৈশিষ্ট্যগুলো যদি না থাকে তাহলে নন কনজারভেটিভ বলি। ইভেন একটা ফোর্স কনজারভেটিভ আর নন কনজারভেটিভ বাইরেও হইতে পারে, এমন না যে তোমার শুধু কনজারভেটিভ হবে বা নন কনজারভেটিভ হবে, মানে ভালো আর খারাপের মাঝামাঝিও কিছু একটা হইতে পারে, মানে ভালো খারাপের বাইরেও কিছু একটা হইতে পারে। তো ফার্স্টে আমরা দেখবো আমাদের মোটামুটি কিছু ধরনের ফোর্স নিয়ে আমাদের এই চ্যাপ্টারে আলোচনা আছে, যেমন হচ্ছে তোমার গ্র্যাভিটি, গ্র্যাভিটেশনাল ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, তারপর হচ্ছে তোমার স্প্রিং ফোর্স, তারপরে আছে ধরো হচ্ছে ফ্রিকশন ফোর্স, ঘর্ষণ বল, তারপর হচ্ছে ভিসকাস ফোর্স বা সান্দ্র বল। সান্দ্র বল কি জিনিস, সান্দ্র বলকে চিন্তা করে এইভাবে যে প্রবাহীর ঘর্ষণ, যেমন ধরো বাতাসে বাধা বা পানিতে যে বাধাটা পাই আমরা, এটা আরো আলোচনা আছে পরে।
তো এই মোটামুটি পাঁচটার ভিতরে এই তিনটাকে আমি বলি হচ্ছে তোমার কনজারভেটিভ ফোর্স, এই তিনটা হচ্ছে কনজারভেটিভ, আর এগুলো হচ্ছে নন কনজারভেটিভ। আর ডিসিপেটিভ, এটার আরেকটা নাম হচ্ছে ডিসিপেটিভ। বা এখানে তোমার হচ্ছে ডিসিপেটিভ মানে হচ্ছে তোমার ক্ষয় হয় আর কি, যেখানে ক্ষয় হয়, তো এই বলগুলা ক্ষয়শীল বল আর কি। তো এইটা জিনিস মাথায় রেখে শুরু করলাম যে গ্র্যাভিটি একটা হচ্ছে কনজারভেটিভ ফোর্স। তো কনজারভেটিভ ফোর্সের যত বৈশিষ্ট্য আছে আমরা মনে রাখবো কি দ্বারা? গ্র্যাভিটি দ্বারা। গ্র্যাভিটির ক্ষেত্রে মানে যতগুলো এক্সাম্পল দিব সব গ্র্যাভিটি দিয়ে দিব যাতে আমাদের পরে মনে থাকে। ওকে, তো এক নাম্বার, ওয়ার্ক ডান ইজ পাথ ইন্ডিপেন্ডেন্ট। ওয়ার্ক ডান ইজ পাথ ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ হচ্ছে কৃতকাজ পথের উপর ডিপেন্ড করে না, কৃতকাজ পথ নির্ভরশীল নয়। বাংলায় হয়ে লেখে যে কৃতকাজ পথ নির্ভরশীল নয়। তো পাথ ইন্ডিপেন্ডেন্ট, পাথ ডিপেন্ডেন্ট, এগুলো কি জিনিস? তো মাথায় রাখবো আমাদের মোটামুটি দুই ধরনের ফাংশন হয়। একটা হচ্ছে পাথ ফাংশন, পাবো আমরা ফিউচারে আবার, আর একটা স্টেট ফাংশন। তো পাথ ফাংশন মানে হচ্ছে তোমার পথের উপর ডিপেন্ড করে ফাংশনটার মান। হুম। আর স্টেট ফাংশন হচ্ছে তোমার পথের উপর ডিপেন্ড করে না, জাস্ট আদি এবং শেষ অবস্থানের উপর ডিপেন্ড করে। ধরো যেমন কেমনে বুঝাই, যেমন ধরো বিভব শক্তি, একটা বস্তুকে আমি এইখান থেকে এইখানে নিয়ে গেছি, তাহলে বিভব শক্তি কত হয় আমরা জানি যে সাপোজ 19 এর নলেজেই বলতেছি যে এমজি বিভব শক্তি, এটুকু এইচ উচ্চতা হইলে। তো এই বিভব শক্তিটাই হচ্ছে তোমার স্টেট ফাংশন, অবস্থানের উপর ডিপেন্ড করে। এই আদি এবং শেষ অবস্থান, তুমি যে এই পথেও নিয়ে যাও তাও বিভব শক্তি যা হবে, এই পথে নিয়ে গেলেও তা হবে, আবার সোজাসুজি ভাবে নিয়ে গেলেও তা হবে। ঠিক আছে? তাহলে বিভব শক্তি আমার কি ধরনের ফাংশন? স্টেট ফাংশন। আর পাথ ফাংশন হচ্ছে পথের উপর ডিপেন্ড করে। যেমন ধরো এই মার্কারটাকে এই বোর্ডের উপরে আমি এই পজিশন থেকে এই পজিশনে নিয়ে যাবো, আমি যদি এইভাবে নিয়ে যাই আবার এইভাবে নিয়ে যাই, দুই ক্ষেত্রে আমার ঘর্ষণ বল দ্বারা গতিপথ কিন্তু ভিন্ন ভিন্ন। দেখছো, এইভাবে নিয়ে গেলে ঘর্ষণ কম পাচ্ছে, কম ঘষা খাচ্ছে, আবার এইভাবে নিয়ে গেলে পথ বেশি হচ্ছে, ঘর্ষণটাও বেশি হচ্ছে, ঘর্ষণটাও বেশি পাচ্ছে। তাহলে আমি দেখতেছি যে এই ক্ষেত্রে ঘর্ষণ বল দ্বারা গতিপথটা আমার কিরকম একটা পাথ ফাংশন, পথের উপর ডিপেন্ড করে, তুমি এক এক পথে গেলে এক এক রকম হচ্ছে মান। তাহলে পাথ ফাংশন কি? তোমার মান পরিবর্তনটা পথের উপর ডিপেন্ড করে মানটা। আর স্টেট ফাংশন হচ্ছে মানটা আদি এবং শেষ অবস্থানের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, তো আমাদের এই যে ওয়ার্ক ডান পাথ ইন্ডিপেন্ডেন্ট, মানে এখানে বলা যায় যে কনজারভেটিভ ফোর্স দ্বারা ওয়ার্ক ডান একটা আমাদের স্টেট ফাংশন, ইনিশিয়াল এবং ফাইনাল পয়েন্টের উপর অনলি ডিপেন্ড করবে। হ্যাঁ, আচ্ছা, তো আরো কিছু দেখি। তাহলে কনজারভেটিভ ফোর্সের একটা এক্সাম্পল দিচ্ছিলাম গ্র্যাভিটি, তার মানে গ্র্যাভিটি দ্বারা কি তো আমার পাথ ইন্ডিপেন্ডেন্ট হবে। তো এটা একটা এক্সাম্পলই দেখি। ধরো সাপোজ একটা বস্তুকে আমি এইখান থেকে এইখানে নিয়ে যাবো। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমি একে এইখান থেকে এইভাবে নিয়ে যেতে পারতাম, পারতাম না? আবার এইভাবে নিয়ে যেতে পারতাম। ধরলাম যে হচ্ছে এইটা এস, এইটা এইচ, আর এই কোণটা থিটা। হুম, তাহলে আমার ডাব্লিউ কি? এফ ডট এস। তো এফ কি? গ্র্যাভিটি ফোর্সের মানটা হচ্ছে আমরা জানি এমজি। কোন দিকে কাজ করে? নিচের দিকে। তাহলে এফ হচ্ছে তোমার এই যে নিচের দিকে কাজ করতেছে, এমজি। সরণের মান কত? এস। কোন দিকে কাজ? কোন দিকে? এইদিকে। এই কোণটা থিটা আর এটা 90। তাহলে সরণের মান এস এবং মধ্যবর্তী কোণ 90 প্লাস থিটা। ঠিক আছে? ওকে, তো এখানে যদি আমি মান বসাই তাহলে কি আসতেছে? cos 90 প্লাস থিটা ইকুয়ালস টু মাইনাস sin থিটা। তাহলে মাইনাস এম জি এস sin থিটা।
আচ্ছা, এখানে এস সাইন থিটার সময় আবার কি বসানো যায়, এইচ বসানো যায়, তাহলে কত মাইনাস এম জি এইচ। হ্যাঁ, ওকে। এবার এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে আমি এখান থেকে নিয়ে যেতে দিতে পারছি। এবার দ্বিতীয় ক্ষেত্রে আমি এখান থেকে এখানে আনলাম, এখান থেকে এখানে আনলাম। তো দ্বিতীয় ক্ষেত্রে এখান থেকে এখানে আনতে আমার দিতে পারছি কত, জিরো। কারণ কি, বল নিচের দিকে, সরণ এইদিকে, বল সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, কোনো কাজই হয় না। আর এখান থেকে এখানে নিতে কিন্তু কাজ কত, এটা কিন্তু আমি ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি বের করতেছি, আমি আমার দ্বারা কিন্তু বের করতেছি না। আমার দ্বারা কিন্তু অন্য কিছু হইতেই পারে, আমি আমার দ্বারা কিন্তু আমি তো আর কনজারভেটিভ ফোর্স না, আমি যেটা প্রয়োগ করছি, আমি কি কনজারভেটিভ ফোর্স প্রয়োগ করতেছি, আমি যে হয়েছে বল প্রয়োগ করতে পারি, কিন্তু গ্র্যাভিটি দ্বারা কিন্তু হচ্ছে একটু হবে। তো এখান থেকে এখানে, এখান থেকে এখানে যেতে কিন্তু এখানে আসছে জিরো, আর এখান থেকে এখানে যেতে কিন্তু হচ্ছে বল কত দিকে কাজ করতেছে, নিচের দিকে, সরণ উপরের দিকে, তাহলে মাইনাস এফ এস, তাহলে মাইনাস এফ কত এম জি, এস কত এইচ, তাহলে আসতেছে মাইনাস এম জি এইচ। তো দেখলাম যে উভয় ক্ষেত্রেই আমার দুইটা কিন্তু কাজ সেম আসলো। আমি এই পথে গেলেও যা কাজ করছে, এইভাবে গেলেও আমার কাজ সেম হচ্ছে। আমি যদি বাঁকা চারা পথে যেতাম তাও আমার কাজ সেম হতো। ওইটা জাস্ট আমরা ক্যালকুলেট করতে পারতেছি না, জাস্ট ক্ষুদ্র ক্ষুদ্র করে চিন্তা করতে হবে, তাই যে এখানে ক্ষুদ্র ক্ষুদ্র চিন্তা করতে হবে। তো ধরে নাও এগুলো হচ্ছে, তোমার অত টেনশন করতে হবে না, ভুল কিছুই শিখাচ্ছি না। তো ওয়ার্ক ডান ইজ পাথ ইন্ডিপেন্ডেন্ট, তাহলে এখন থেকে গ্র্যাভিটি দ্বারা কৃত কাজ আমি যদি বলে, আমি জাস্ট ইনিশিয়াল এবং ফাইনাল পয়েন্ট দেখবো, আর এই দুই পয়েন্টের ভিতরে ভর কেন্দ্রের সরণটা দেখবো যে এইচ কতটুকু হচ্ছে। এইচ কি, উলম্ব সরণ, ভর কেন্দ্রের উলম্ব সরণ। তাহলে ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটির ফর্মুলা কি, এম জি এইচ, ঠিক আছে, কিন্তু এই এইচটা হচ্ছে ভর কেন্দ্রের উলম্ব সরণ, ঠিক আছে। আচ্ছা, এবার 2 নম্বর পয়েন্ট লেখো, ওয়ার্ক ডান ইন আ ক্লোজ পাথ ইজ জিরো, অথবা ওয়ার্ক ডান ইন এ লুপ ইজ জিরো। তো ক্লোজ পাথ মানে কি, ধরো যেখান থেকে শুরু করছো আবার ওইখানেই ফেরত আসছে, এটা হচ্ছে ক্লোজ পাথ অথবা লুপ। এটাকে আমি বলি লুপ অর ক্লোজড পাথ, বদ্ধ পথ। তো এই ক্ষেত্রে এই ইনিশিয়াল এবং ফাইনাল স্টেট সেম না, ইনিশিয়াল স্টেটও যেটা, ফাইনাল স্টেটও সেটা। তাহলে আমার স্টেটের কোনো চেঞ্জ হয়েছে, তাহলে এটা যেহেতু স্টেট ফাংশন ওয়ার্ক ডান, তাহলে ওয়ার্ক ডান জিরো হবে না, যেহেতু স্টেটের কোনো চেঞ্জ হয়নি। তো একদম কমন সেন্সে বলতেছে জিরো। কিন্তু ঘর্ষণের ক্ষেত্রে কিন্তু এরকম হইতো না। তুমি এই মার্কারটাকে যদি এইভাবে পুরো বোর্ড ঘুরে এখানে আনতা, ঘর্ষণ বল দ্বারা কিন্তু কিছু শূন্য না, কারণ ঘর্ষণ প্রত্যেকটা বিন্দুতে কাজ করছে। তুমি যখন এই মার্কারটাকে এখান থেকে এইটুকু নিচ্ছ, তখন ঘর্ষণ এদিকে কাজ করছে, সরণ এদিকে হয়েছে, তাহলে কিছু একটা ঋণাত্মক হয়েছে, তারপর এইখান থেকে এখানে এসে আবার কিছু একটা নেগেটিভ কাজ হয়েছে, আবার এখান থেকে কিছু একটা নেগেটিভ কাজ হয়েছে। এরকম প্রত্যেকটা বিন্দুতেই, মানে প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র সরণের জন্য নেগেটিভ কিছু একটা কাজ হয়েছে, হইতে হইতে তোমার এখানে আসছে। তাহলে এই পুরো একটা বস্তু যদি বৃত্তাকার পথে ঘোরানো হয়, তাহলে ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি জিরো হইলো, ওয়ার্ক ডান বাই ফ্রিকশন জিরো না। কারণ আমরা হয়তো জানি যে ফ্রিকশন হচ্ছে নন কনজারভেটিভ ফোর্স, আর নন কনজারভেটিভ ফোর্স এই কন্ডিশন গুলো মানবে না। আচ্ছা, 3 নম্বরে খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো potential energy is only defined for conservative force। আচ্ছা, পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি, তো আমরা হয়তো জানি, মানে অনেকে হয়তো জানো যে বিভব শক্তি মানে কত এমজি, অ্যাকচুয়ালি এটা না। বিভব শক্তির ভিন্ন ভিন্ন রূপ হইতে পারে, শুধু বিভব শক্তি হলে এমজিএইচ, এটা পুরো একটা ভুয়া কথা। এক ক্ষেত্রে বিভব শক্তির ফর্মুলা এক রকম। তো বিভব শক্তি শুধুমাত্র কনজারভেটিভ ফোর্সের ক্ষেত্রেই হয়। যেমন আমি যদি গ্র্যাভিটির বিরুদ্ধে কোনো কাজ করি, যেমন এই কলমটাকে আমি যদি তুলি গ্র্যাভিটির বিরুদ্ধে, হ্যাঁ, তাহলে এটা কি ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি হচ্ছে কিছুটা, তাইলে এই ক্ষেত্রে বিভব শক্তি থাকবে। তেমনই স্থির তড়িতের ক্ষেত্রে আমরা দেখছিলাম না বিভবের ফর্মুলা 9-10 কুলম্বের সূত্র থেকে আমরা পড়ছিলাম, তাহলে ওইখানেও বিভব আছে।
ওইখানে কি এমজিএস হয়েছিল? হয় নাই। ইভেন এখানেও এমজিএস না, ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি অ্যাকচুয়ালি এমজিএস না, এটা অন্য একটা রূপ আছে, আমরা দেখবো পরে, কোনো সমস্যা নাই। আপাতত ধরে রাখতে হচ্ছে এমজিএস। তো এটা মাথায় রাখবে যে বিয়োগ শক্তি শুধুমাত্র তোমার কনজারভেটিভ ফোর্সের ক্ষেত্রেই থাকে, আর কিছু না। এই বিয়োগ শক্তি হচ্ছে কনজারভেটিভ ফোর্স দ্বারা কৃত কাজের ঋণাত্মক মান, নেগেটিভ অফ ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স। তো খুবই ভালো একটা, এটা মানে খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, এটা অনেকেই ভুল করে। তাহলে বিয়োগ শক্তি কি? নেগেটিভ অফ ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স। এটা যেমন একটা এক্সাম্পল দেখাই। সাপোজ সাপোজ হচ্ছে এক্সাম্পলটা দেখো, সেটা হচ্ছে একটা বস্তুকে তুমি এইখান থেকে এইভাবে করে এইখানে নিয়ে আসছো, হ্যাঁ, এই পথে এইভাবে নিয়ে আসছো। এই ভর কেন্দ্রের সরণ এইচ ইকুয়ালস টু 5 মিটার। ভর কেন্দ্রের সরণ এইচ ইকুয়ালস টু 5 মিটার। এখন তাহলে তুমি আমাকে বলো তো, বলা হচ্ছে যে ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট ইকুয়ালস টু, এই বস্তুটা হচ্ছে ধরা হচ্ছে 2 কেজির, 100 জুল। তো বলা হচ্ছে ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট ইকুয়ালস টু 100 জুল। তো এটা হলে অনেক কিছু ক্লিয়ার হবে। তো আমি একটা বস্তুকে এভাবে বাঁকা তেরা পথ ইচ্ছা মতো ঘুরাইছি, ঘুরে এই বিন্দুতে নিয়ে আসছি। তাহলে এখন আমাকে বলতো এখানে ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি কত? তাহলে কত আসবে? মাইনাস এম জিস, মাইনাস এম কত? 2 গুণন 9.8 গুণন 5, তাহলে -98 জুল। আর ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট কত? 100 জুল। তাহলে দেখছো আমি কিন্তু এক্সট্রা 2 জুল বেশি করছি এখানে। আমি এক্সট্রা 2 জুল বেশি ঘুরে ফেলছি। গ্র্যাভিটি -98 করলো, আমি 100 করছি, কারণ আমি বেশি বেশি ঘুরেছি। সমস্যা কি? আমি এক সময় এক, আমি এদিকেও বল প্রয়োগ করছি, এদিকেও বল প্রয়োগ করছি, আমি আমার মতো ঘুরেছি। তো এমন না যে সবসময় আমার দ্বারা কৃত কাজ আর গ্র্যাভিটির দ্বারা কৃত কাজ সেম হবে। যদি আমি খুব সুন্দরভাবে এটাকে সমবেগে তুলতাম, সমবেগে উপরে তুলতাম, তাইলে নিয়ে হচ্ছে আমার দ্বারা কৃত কাজ আর গ্র্যাভিটির দ্বারা কৃত কাজ সেম হতো। কিন্তু আমি কি সমবেগে এখানে তুলছি, আমি বাগার দ্বারা পথ তুলছি, তার মানে আমি এক এক সময় এক এক রকম বল প্রয়োগ করছি। আমি সবসময় গ্র্যাভিটির সমমানের বল প্রয়োগ করে নেই। আচ্ছা, তাইলে বলো তো এটার বিভব শক্তি কত হবে? এটার বিয়োগ সূত্র কি? নেগেটিভ অফ ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স, মানে নেগেটিভ অফ ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি, তাহলে কত? 98 জুল। দেখছো আমি কাজ করছি 100 জুল, কিন্তু এর বিয়োগ শক্তি বাড়ছে জাস্ট 98 জুল। তো এটা খুবই ইম্পর্টেন্ট যে আমার দ্বারা কৃত কাজ, অনেকে ভাবে যে আমি নিজে যেটুকু কাজ করছি এটাই কিন্তু হচ্ছে আহ, আমি নিজে যেটুকু কাজ করছি এটাই মনে হয় হচ্ছে বিয়োগ শক্তি। এটা অ্যাকচুয়ালি না। বিয়োগ শক্তি হচ্ছে কনজারভেটিভ ফোর্স যেটুকু কাজ করছে ওইটার নেগেটিভ মান। তুমি 2000 জুল কাজ করছো, সমস্যা কি এই 5 মিনিট নিতে? ওইটা নিয়ে মাথা ব্যথা নেই। কনজারভেটিভ ফোর্স যেটা কাজ করছে ওইটা ঋণাত্মক মান। কনজারভেটিভ ফোর্স দ্বারা কৃত কাজ কত? এইটা -98 জুল, তাহলে এটা এটা। যেমন আমি ধরো একটা বস্তু এখানে নামাচ্ছি, এভাবে নামাইলাম, হ্যাঁ, আমার দ্বারা কৃত কাজ কত হোক আমাদের মাথা ব্যথা নাই, কিন্তু কনজারভেটিভ ফোর্স দ্বারা কৃত কাজ কি? এবার নেগেটিভ। তাহলে এবার ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি কত আসবে? নেগেটিভ। নিচে নাম, সরি, কনজারভেটিভ ফোর্স দ্বারা কৃত কাজ কি? এবার পজিটিভ, এই যে নিচের দিকে নামতেছে, এটা বস্তু নিচের দিকে নামতেছে, তার মানে কি গ্র্যাভিটি দ্বারা কৃত কাজ পজিটিভ। তাহলে এইবার বিয়োগ শক্তি কত আসবে? নেগেটিভ আসবে, বিয়োগ শক্তির পরিবর্তন, হ্যাঁ, ঠিক আছে। তো এই হচ্ছে তোমার বিয়োগ শক্তির কনসেপ্টটা, আরো ডিটেলসে আমরা পাবো পরে। আপাতত এইটুকু মনে রাখবা যে বিয়োগ শক্তি শুধুমাত্র কনজারভেটিভ ফোর্সের ক্ষেত্রে ডিফাইন, অন্য ফোর্সের ক্ষেত্রে ডিফাইন না। ওকে, তারপর 4 নম্বর পয়েন্ট,
মেকানিক্যাল এনার্জি ইজ কনজার্ভ, যান্ত্রিক শক্তির নিত্যতা পালিত হয়। এখন মেকানিক্যাল এনার্জি বা যান্ত্রিক শক্তি কি জিনিস? তো মাথায় রাখবা যে মেকানিক্যাল এনার্জি মানে হচ্ছে কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি, এই দুইটার যোগফলটাকে আমি বলি মেকানিক্যাল এনার্জি। মেকানিক্যাল এনার্জি, হ্যাঁ। তো আমরা ছোটবেলায় 9-10 দেখছিলাম যে আমরা লিখি না এনার্জি ইনিশিয়াল ইজ ইকুয়ালস টু এনার্জি ফাইনাল, দিয়ে লিখি কাইনেটিক এনার্জি ইনিশিয়াল প্লাস পটেনশিয়াল এনার্জি ইনিশিয়াল ইকুয়ালস টু কাইনেটিক এনার্জি ফাইনাল প্লাস পটেনশিয়াল এনার্জি ফাইনাল। এভাবে করছি না? তো এই 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 স্টেপ গুলো বা এই লাইনগুলো আমি শুধুমাত্র কনজারভেটিভ ফোর্সের ক্ষেত্রে লিখতে পারবো। কার ক্ষেত্রে লিখতে পারবো? কনজারভেটিভ ফোর্স কে গ্র্যাভিটি, গ্র্যাভিটেশনাল ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, স্প্রিং ফোর্স, এই কনজারভেটিভ ফোর্স, এই তিনটা আমাদের বই আছে। এই তিনটা ফোর্সের ক্ষেত্রে আমি এই যে যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র লিখতে পারবো। ঠিক আছে? লাস্টটা হচ্ছে কার্ল শূন্য হবে, ক্রস এফ equals to 0. Curl of a conservative force field is equals to 0. ঠিক আছে? তো এটা আমরা পড়ছিলাম যে হচ্ছে ভেক্টরের ক্ষেত্রে গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ল যখন শিখছিলাম তখন দেখছিলাম যে কার্ল শূন্য হয় কনজারভেটিভ ফোর্সের ক্ষেত্রে। মানে কোন হলো ফিল্ডের, কোন ফোর্স ফিল্ডের যদি কার্ল শূন্য হয় বা কোন ফিল্ডের যদি কার্ল শূন্য হয়, ফিল্ডটাকে আমরা বলি কনজারভেটিভ, হ্যাঁ। তাহলে কনজারভেটিভ ফোর্সের ক্ষেত্রে আমাদের কার্ল শূন্য হবে। তো এই পাঁচটা হচ্ছে বৈশিষ্ট্য। তাহলে এদের এক্সাম্পল কি কি? গ্র্যাভিটেশনাল ফোর্স, তারপর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, তারপর স্প্রিং ফোর্স, এগুলো হচ্ছে আমার কনজারভেটিভ ফোর্স। এখন নন কনজারভেটিভ ফোর্স, বা ডিসিপেটিভ ফোর্স, বা অসংরক্ষণশীল বল বলি যেটাকে আমরা। এরা কারা? তো এই ক্ষেত্রে হবে ওয়ার্ক ডান ইজ পাথ ডিপেন্ডেন্ট। ওয়ার্ক ডান বা কৃতকাজ পথের উপর ডিপেন্ড করে, এক এক পথে এক এক রকম কৃতকাজ হবে। যেমন আমরা দেখছিলাম ফ্রিকশনের ক্ষেত্রে হয়। 2 নম্বর হচ্ছে ওয়ার্ক ডান ইন এ ক্লোজ পাথ ইজ নট ইকুয়ালস টু 0। ওয়ার্ক done in a loop is not 0. তারপর বলছে পটেনশিয়াল এনার্জি ইজ ডিফাইন্ড ফর, এখানে পটেনশিয়াল এনার্জি হয় না কোনো, পটেনশিয়াল এনার্জি ইজ নট ডিফাইন্ড। যেমন ধরো তুমি ঘর্ষণ বলের বিরুদ্ধে বা বাতাসের বাধার বিরুদ্ধে যদি কোনো কাজ করো, বাতাসের বাধা যে কাজ করো, এটা কি কোনো বিভব শক্তি হিসাবে জমা থাকে? ধরো আমি এই কোনো টেবিলের উপরে এই একটা বস্তু এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেলাম, ঠেলে নিয়ে গেলাম, তো কি কোনো বিভব শক্তি পরিবর্তন হয়? আচ্ছা, কোন বস্তুর বিভব শক্তি পরিবর্তন হয়েছে কিনা এটা বোঝার বুদ্ধি হচ্ছে, সাপোজ ধরো সাপোজ হ্যাঁ, এই জিনিসটাই দেখো, এর ভিতরে একটা স্প্রিং আছে না? তো এই যে আমি এটাকে চাপলাম, এই বের হবে যদিও। তো আমি এটাকে যদি পুশ করি, ধরো এভাবে পুশ করলাম, এটা যদি হচ্ছে না, তো আচ্ছা, তো এটা আমি যদি পুশ করি কি হবে? ওইটা আবার আগের অবস্থায় ব্যাক করবে। তাহলে বিভব শক্তির পরিবর্তন হয়েছে কিনা এটা বোঝার জন্য কি ওকে ছাড়া দিলে আবার আগের অবস্থানে যায়। যেমন আমি একটা মার্কারকে নিচ থেকে উপরে তুললাম, একে ছাড়া দিলে কি ব্যাক করবে না? তার মানে এর বিভব শক্তির পরিবর্তন হয়েছিল। কিন্তু আমি একটা মার্কারকে টেবিলের উপর দিয়ে ঘষে আর এক বিন্দু থেকে আরেক বিন্দু নিয়ে গেলাম, ও কি ছেড়ে দিলে কি আবার আগের অবস্থানে আসতে চায় না, তার মানে বিভব শক্তির পরিবর্তন হচ্ছে না। তো প্রত্যেকটা বস্তুর টেন্ডেন্সি থাকে, এটা মাথায় রাখবে, যে সবসময় লোয়ার পটেনশিয়াল এনার্জিতে যাওয়া। প্রত্যেকটা জিনিস, ইউনিভার্সের প্রত্যেকটা জিনিসই লোয়ার পটেনশিয়াল এনার্জি গেইন করার ট্রাই করে। যেমন এই মার্কারটাকে আমি যদি উপরে তুলি, ছাড়া দিলে কি আবার নিচে চলে আসতেছে।
তার মানে এই পজিশনের পটেনশিয়াল এনার্জি বেশি ছিল, এই কারণে ছাড়ার কারণে নিচে আসতেছে। ঠিক আছে, তেমন একটা স্প্রিংকে তুমি যদি টানো বা চাপো, মানে তুমি যদি টানো তাও ছেড়ে দিলে আগের অবস্থায় যাচ্ছে, আবার পুশ চাপার পরে মানে সংকোচন করার পরে ছেড়ে দিলে আগের অবস্থানে ব্যাক করবে। তার মানে দুই পজিশনে এর পটেনশিয়াল এনার্জি বাড়ছিল। হ্যাঁ, তো এটা মাথায় রাখবা। আর এই যে পটেনশিয়াল এনার্জি নন কনজারভেটিভ ফোর্স, যেমন ফ্রিকশন বা হচ্ছে ভিসকাস ফোর্সের ক্ষেত্রে পটেনশিয়াল এনার্জি কনসেপ্টটা নাই। তুমি যত একটা কলমকে টেবিলের উপরে ঘষাঘষি করো না কেন, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে না কেন, কিছুই হবে না, আগের অবস্থানে ব্যাক করবে না। তারপরে এখানে মেকানিক্যাল এনার্জি কনসেপ্ট থাকে না, এখানে তোমার হচ্ছে হিট আকারে লস হয়। মেকানিক্যাল এনার্জি ইজ নট কনজার্ভ। আর লাস্টটা হচ্ছে কার্ল নন জিরো হবে। হ্যাঁ, কার্ল শূন্য হবে না। তো এই হচ্ছে তোমার নন কনজারভেটিভ ফোর্স এর বৈশিষ্ট্য। আমরা আস্তে আস্তে যখন দেখবো ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি, ওয়ার্ক ডান বাই স্প্রিং ফোর্স, তারপর ওয়ার্ক ডান বাই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, যেমন সেকেন্ড পেপারে আমরা যখন ইলেকট্রোস্ট্যাটিক পড়বো তখন দেখবো, তখন আমরা এগুলো নিয়ে আরো বিস্তর আলোচনা করবো, বারো বারো টপিক পাবো, এগুলো আরো ডিটেলসে আমরা বুঝতে পারবো। ঠিক আছে, তো আজকের লেকচার এই পর্যন্তই। আচ্ছা, এটার এক্সাম্পল হচ্ছে তোমার, যদিও 100 বার বইলা ফেলছি অলরেডি, ফ্রিকশন অ্যান্ড ভিসকাস ফোর্স, ঘর্ষণ এবং সান্দ্র বল। এই ভিসকাস ফোর্স মানে হচ্ছে সান্দ্র বল, আমরা পাবো সামনে এর পরের চ্যাপ্টার গুলোতে।